সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ছেড়ে যাওয়া শেষ ট্রেনটিও আর ফেরে না পেছনে। টাইম ট্রাভেলের গল্প এখন আটকে আছে গাণিতিক সূত্র আর সিনেমার পাতায়। তবুও কিছু লোক ও একটা দেশ দিবা স্বপ্ন দেখছে। তারা ভাবছে আবার সব ফিরে পাবে, লুটে পুটে খাবে। যেমন অত্যাচার তারা করে গিয়েছিল সেখান থেকে এসেই করবে শুরু। তবে তারা ভুলে গেছে এক নদীতে মানুষ দুইবার নামতে পারে না। দ্বিতীয়বার নামতে গেলে হয় নদী বদলে যায় অথবা মানুষ বদলায়। দেখেন, রতনে রতন চেনে, যদি সুরে চেনে, যাই হোক পরেরটা আপনারা বুঝে নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই। এই ব্যর্থতা তো আমাদের না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ইন্ডিয়ার বোঝা উচিত ছিল না। ফারজানা সিথি জুলাই আগস্ট আন্দোলনের সময় খুবই আলোচিত একটা নাম। তবে সিথির উদ্দেশ্যে মুসলিমের বিরোধিতা বক্তব্য আছে, বলছো না রাগ করো না, এই দেশের পুরুষরা হ্যাঁ ঘরের বউরে বোরকাত রাখে ঠিকই, কিন্তু বাইরের বেরিয়ে এদের ছবি ফেসবুকে আইলে জুম কইরা কিন্তু চায়, রিলসে দুনিয়ার বেরিয়ে এদের ছবি চায়। তার আগে এইটুকু জানিয়ে রাখি যে বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মহাসচিব আসা খুবই বা অতি অভাবনীয় ঘটনা না। সত্যি বলতে শেখ হাসিনার সময় 2011 সালে তৎকালীন যিনি মহাসচিব ছিলেন যারা বান কি মুন, তিনি এসেছিলেন। তবে হ্যাঁ, 14 পরবর্তী সময়ে শেখ হাসিনা যখন গায়ের জোরে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে শুরু করেছে, সেই কালীন সময় আর এই প্রবণতা দেখা যায়নি। আমার যত মনে পড়ে 11 সালে বান কি মুন এসেছিলেন, সো শেখ হাসিনার কালেও এসছেন। সুতরাং বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসছেন, এটাকে খুবই অভাবনীয়ভাবে দেখার কিছু নেই। কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শেখায়, ধর্মীয় সম্প্রীতির সবক দিতে আসে, জ্ঞান দিতে আসে, ইসবার আউট ঠাকুর, গো মাতা কি কসম, গো মাতরা আপকা क्या कहते हैं খাওয়াই দেয়। বিষয়টা হচ্ছে এরকম ভাবা যায়। দেখেন, আমরা বরাবর বলি যে ভারতের প্রতি আমাদের কোনো রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। তিনি সমস্ত সময় বিশ্বাস করেছিলেন শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু যখন তার প্লট পাবার প্রশ্ন আসলো, সংসদে যাবার প্রশ্ন আসলো, তখন তিনি মেনে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। সমস্ত বাংলাদেশের মানুষের কাছে গুন্ডা শামীম ওসমান যখন ভয়ের একটি আতঙ্কের একটি নাম, তখন এই ভদ্রমহিলার কাছে শামীম ওসমান বেআইন সম্পর্কের মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। তিনি সমস্ত সময় বিশ্বাস করেছিলেন শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু যখন তার প্লট পাবার প্রশ্ন আসলো, সংসদে যাবার প্রশ্ন আসলো, তখন তিনি মেনে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। সমস্ত বাংলাদেশের মানুষের কাছে গুন্ডা শামীম ওসমান যখন ভয়ের একটি আতঙ্কের একটি নাম, তখন এই ভদ্রমহিলার কাছে শামীম ওসমান বেআইন সম্পর্কের মানুষ। আলো আসবে এই গ্রুপের অন্যতম একজন সোহানা সাবা। তিনি এবং তিনারা কি চেয়েছেন? তিনারা চেয়েছেন যে কোনো মূল্যে যেন এই স্বৈরাচারী সরকার টিকে। সোহানা সাবার সাথে তার দারুণ সম্পর্ক, সমস্ত জীবন আল্লামা সাইদি থেকে শুরু করে বাংলাদেশের বিপক্ষে কাজ করা মেহের আফরোজ শাওনের সাথে তার দহরম মহরম পীড়িত। সবকিছুর পরে আমাদের মেনে নিতে হবে তিনি বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি, তিনি বাংলাদেশ বিএনপির একজন নেত্রী। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, এই সকল প্রশ্ন করেছিলাম, আসলে এই বহুরূপী রুমিন ফারহানাকে কেন আমাদের মেনে নিতে হবে? রুমিন ফারহানার কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ কি বার্তা পাচ্ছি? প্রশ্ন করেছিলাম ক্যাপ্টেন মারুফ রাজু সাহেবের কাছে, সেনাবাহিনীর সাবেক সদস্য। স্যার কি উত্তর দিয়েছিলেন একটু চলেন শুনি। ধন্যবাদ প্রিয় শিক্ষক শরীফ ভাই, আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতা যারা সবসময় আপনার অনুষ্ঠান দেখেন এবং আমাদের কথা শোনেন, আমাদেরকে মন্তব্য করেন, শ্রদ্ধা করেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়টি এনেছেন সেটা আপাত দৃষ্টিতে খুব ছোট একটি ঘটনা মনে হলেও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশের আগামীর গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যার কথা আপনি বলেছেন মিস্টার রুমিন ফারহানা, উনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বড় নেত্রী। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞানে একজন সাংবাদিক এবং একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির আজন্ম সমর্থক, আমার তার ব্যাপারে মন্তব্য করাটা শোভা পায় না। তারপরেও আমাদের মনে অনেক প্রশ্ন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর চাই।
কার কাছে খুঁজবো প্রশ্নের উত্তর? এই যে রুমিন ফারহানা আজকে এই বিপ্লবোত্তর বাংলাদেশের 5ই আগস্টের পরে যে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশ আবার স্বাধীন হয়েছে, এবং যারা শেখ হাসিনার পালানোর শেষ মিনিট পর্যন্ত, ইভেন কি এখনো যারা শেখ হাসিনার সেই 17-16 বছরের দুঃশাসন, ফ্যাসিস্ট শাসন, তার কার্যকলাপকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে, করছে এবং করবে, তাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লড়াকু নেতা বা অন্য কোনো সমর্থকের কি সম্পর্ক থাকতে পারে? আপনি আমাকে বলেন, কেন ওনারা বুঝেন না যে এতে করে আমাদের হৃদয়ে আঘাত লাগে, আমরা কষ্ট পাই? যেই শাওন জিয়া পরিবারকে নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলে এবং বলেছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন, সে বলে তার সাথে ছিল সেই আলো আসবেই গ্রুপের অন্যতম উদ্যোক্তা অভিনেত্রী সোহানা সাবা, যে কিনা কিভাবে শেখ হাসিনাকে মৃত্যুর পরেও সমর্থন করার একটা ব্যক্ত অঙ্গীকার করেছিলেন, এবং তারা এখনো পর্যন্ত হৃদয়ে তাদের সেই শেখ হাসিনা এবং তাদের সেই নেত্রী, তাদের সেই বঙ্গবন্ধু লালন করেন। তথাকথিত স্বাধীনতা পক্ষে তারা বলেন, অন্যরা সবাই রাজাকার। তাদের সাথে আমাদের এগুলো নেত্রী কেন দেখতে হয়? তখন তো আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে যে 18 সালের নির্বাচনের বিনা ভোটের নির্বাচনে যাদেরকে শেখ হাসিনা এমপি করে এনেছিলেন বা মনোনয়ন দিয়েছিলেন, তারা কি আদৌ বিএনপির পক্ষে কাজ করেছিলেন, নাকি আওয়ামী লীগের এই বিনা ভোটের নির্বাচনটাকে বৈধতা দেওয়ার জন্য তাদেরকে ষড়যন্ত্র করে ডাক্তার কামাল হোসেনকে দিয়ে ফাঁদ পেতে আনা হয়েছিল? ওনারা বলতেন আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছি, আমরা কিছু বলতাম না, কারণ আমরা তো বাংলাদেশ যেতে পারতাম না। এই দেশ স্বাধীন না হলে আমরা কোনোদিন দেশের মাটি দেখতাম না। বাবা মাকে হারিয়েছি, সবকিছু হারিয়েছি, বাবা মার কবরও জিয়ারত করতে পারতাম না। আজকে এই বাচ্চাদের 1500-2000 মানুষের রক্তের বিনিময়ে, 30,000 আহতের বিনিময়ে, আমাদের ছাত্রদল, ছাত্র শিবির প্রত্যেকের নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে আমরা দেশে যেতে পেরেছি, দেশ স্বাধীন হয়েছে। তাহলে আপনারা কেন সেই সংসদের থেকে, সংসদের সুবিধা সবকিছু নিয়ে, গাড়ি নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, এমনকি জমির প্লটের পর্যন্ত অ্যাপ্লাই করে আপনারা সবকিছু নিয়েছেন, অথচ আপনারা আজকে বিএনপির বড় নেতা? আমাদের কোনো খানা নাই কোথাও। যারা নির্যাতিত হয়েছে তারা কিছু চায় না, আমরা চাই না কিছু। দেশ স্বাধীন হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। দেশ গণতন্ত্রের পক্ষে দিতে যাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। শেখ হাসিনা পালিয়ে গেছে, এর চেয়ে আনন্দের বিষয় আমার কাছে কিছুই আর হতে পারে না। এবং শেখ হাসিনার দল এবং শেখ হাসিনার রেজিমের লেসপেন্সাররা যারা অত্যাচার করেছে তাদের বিচার হবে, তারা বিচারে দণ্ডিত হবে, তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না, বাংলাদেশে তাদেরকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এর চেয়ে বড় আত্মসন্তুষ্টি আর কিছু হতে পারে না। তাহলে আপনারা কেন আমাদের কাছে বলেন? আমরা আপনার দলের সমর্থক, আপনার এলাকার যারা আছে তাদের পক্ষ থেকে বলছি, তারা কি বলবে আজকে, তারা কি হিসেবে নেবে? আপনি তো একই সাথে বলতে পারেন না যে আপনার বাসায় ডাকাতি হয়েছে, সেই ডাকাতরা আপনার সমস্ত কিছু নিয়ে গেছে লুট করে, পরবর্তীতে আপনি অভিযোগ করছেন আপনার কিছুই নাই, কিন্তু আপনি আবার যে ডাকাতদের সাথে আঘাত করে, ডাকাতদের পায়ে ধরে আপনি কিছু জিনিসপত্র ওদের থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। তাহলে আমরা কি বুঝবো যে আপনি ডাকাতিটা হয়েছে মেনে নিয়েছেন, আপনি তাদের সাথে আঘাত করে বেঁচে থাকতে চান? এটা কি আমরা বুঝবো? কেন আপনারা প্লট নেন? কেন আপনারা আজকে সামনদের সাথে বসেন? কেন আওয়ামী লীগের সাথে আপনাদেরকে বসতে হবে? আপনারা কি বোঝেন না যে আপনাদের এই আচরণে, আপনার ছোট ছোট এই কাজগুলো আমাদেরকে বেকা দেয়, ফেলে বিএনপি সমর্থকদেরকে ব্যথা দেয়, দুঃখ দেয়? আমরা লজ্জিত হই। আমরা অনলাইনে যারা কাজ করি, মানুষের, দর্শকদের, জনসাধারণের প্রশ্নের জবাব দিতে পারি না। বিগত কিছুদিন পর্যন্ত সেই আওয়ামী লীগের থেকে যারা আগত, প্রত্যেকের কার্যকলাপে গোলাম মোল্লা রনি, ফজলুর রহমান, তাদের বক্তব্য, কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, এবং এই রুমিন ফারহানা উনিই বলেছেন, উনি বাংলাদেশের একমাত্র সংবিধান বিশেষজ্ঞ, একমাত্র ব্যারিস্টার, আল্লাহ থেকে ওনার ব্যারিস্টারই উনি একমাত্র ওখান থেকে এসেছেন মনে হচ্ছে। বাংলাদেশের কোনো ব্যারিস্টার নেই, কেউ আইন বোঝে না। উনি বলেছেন আইনত এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। কে বলেছে ওনা করে বলতে? কে বলেছে ওনাকে? কারা এটা ওনাকে দিল? তাদের এইসব কথাবার্তা, এইসব ভিডিও আওয়ামী লীগের ওয়েব পেজে পাওয়া যায়। আওয়ামী লীগের লোক প্রচার করে, বিএনপির লোকজন পর্যন্ত বলছে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী। ওনারা কার পক্ষে কাজ করছেন আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি দেশ নায়ক তারেক রহমানকে অনুরোধ করবো, বেগম খালেদা জিয়াকে অনুরোধ করবো, আপনারা আল্লাহর ওয়াস্তে প্লিজ, আপনারা আমাদের নেতা নেত্রী, আমরা আজীবন আপনাদেরকে মাথার উপরে রেখেছি, আপনারা সিদ্ধান্ত নিন। এই ধরনের কয়েকজনের জন্য বিএনপি মানুষের কাছে হাস্যাস্পদে পরিণত হোক আমরা চাই না। আপনাদের নেতাদেরকে মুখ বন্ধ রাখার জন্য হুকুম দেন। আপনি যেভাবে করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে আপনি জিরো টলারেন্সে আপনি তাদেরকে বহিষ্কার করছেন। একইভাবে যারা অতিরিক্ত কথা বলে, বেফাস কথা বলে, টক শোতে যে বলে যে বিএনপি ধাওয়া দিলে এদেরকে পাওয়া যাবে না, এইসব কথাবার্তা আমরা চাই না। আমাদের দল এই কারো দয়ায়, কারো আনুকূল্যে, কোনো বিদেশি শক্তির হেল্প নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না এবং যাবো না। আমরা জনগণের শক্তিতে বলিয়ানি হয়ে শহীদ জিয়া রহমানের অতীত ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস, বেগম খালেদা জিয়ার আপসের নেত্রীর ঐতিহ্য এবং আপনার ক্ষুরধার যে বুদ্ধিমত্তা এবং আপনার তারুণ্যের অহংকার, আপনাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা কারো দয়ায়, কারো ব্যাকডোরের ইয়েতে, ষড়যন্ত্রে আপনার ক্ষমতা যেতে চাই না। তাই আপনার এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেন। দুদু সাহেবকে থামান। দুদু সাহেব যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের দলের বিপক্ষে যায়। আপনারা সবাই জানেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে করে বাংলাদেশ আওয়ামী লীগ, পতিত হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ, নিষিদ্ধ হওয়া উচিত যে আওয়ামী লীগ, তাদের প্ররোচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হচ্ছে।
এবং ধর্ষণকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে আমরা সবাই তার সাথে একমত, কিন্তু এটাকে নিয়ে রাজনৈতিকভাবে এটাতে শাহবাগীরা ঢুকে ইউনুস সরকারকে বেকায়দা ফেলার জন্য বাংলাদেশে কি গত 15 বছরে কখনো কোনোদিন খুন, জখম, ধর্ষণ, ডাকাতি হয়নি? কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শিখায়, ধর্মীয় সম্প্রীতির সবক দিতে আসে, জ্ঞান দিতে আসে, ইসবার আউট ঠাকুর, গো মাতা কি কসম, গম মত রো আপকো ক্যা कहते हैं मैं খাওয়াই দেম। বিষয়টা হচ্ছে এরকম ভাবা যায়। দেখেন, আমরা বরাবর বলি যে ভারতের প্রতি আমাদের কোনো রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদির সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। আপনারা একটা ছবি দেখছেন, ছবিটা আপনি এখন বোঝেন না এটা কি। আমাদের বাংলাদেশে যারা অনেকে আছেন যে মনে করেন বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা খুব বেশি ভালো নাই, ভারতে মুসলিমরা এর থেকে ভালো থাকে, বাংলাদেশের হিন্দুরা এরকম রাইটস পাচ্ছে না, এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেকে কথাবার্তা বলেন। এই ছবিটা হচ্ছে পলিথিনে মোড়ানো, এই ছবিটা হচ্ছে একটা মসজিদের। আজকে মানে শুক্রবার 14 মার্চ ভারতে হোলি উৎসব হবে, আর এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দেশটির উত্তরপ্রদেশের 10টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। ভাবা যায় এখন কেন? এই যে আজকে যে হোলি উৎসব হবে, এই হোলি উৎসবের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা সেখান থেকে একটা মব, ইতিমধ্যে আপনারা জানেন ভারতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে, সেরকম কোনো একটা ঘটনা যেন না ঘটে পুলিশ নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে। কাদের কাছ থেকে নিরাপত্তা? বিজেপি, শিবসেনা, আরও বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে ভারতে, যারা মোদির এই শাসনামলে পুরো ভারতবর্ষে ঐতিহ্যবাহী শত শত যুগের ইতিহাসকে ধারণকারী অনেক ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়েছে, আইন করে ধ্বংস করে দিয়েছে, আর নানান ঘটনা করেছে। আর আজকে আমরা দেখলাম এই ঘটনা। বলা হচ্ছে যে আজকে পবিত্র জুমা এবং হোলি একই দিনে পড়েছে, যা গত 60 বছরেও নাকি পড়ে নাই। আর এই উৎসবকে কেন্দ্র করে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুষ্কৃতিকারীরা বা চক্রান্তকারীরা, এই বিষয়ে উত্তরপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে এই 10 হাত দূরে একটা মসজিদ, এই 10 হাত দূরে একটা মন্দির। যখন মসজিদে নামাজ হয় মন্দিরের অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, আবার মন্দিরে যখন পূজা হয় মসজিদে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকে, শুধু আজানটা হয়। এটা নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর ভারতে যেটা হচ্ছে এটা কি? বিজেপি সরকারের মধ্যে একটা বড় শ্রেণী অতিরিক্ত হিন্দু সাজতে গিয়া, অতিরিক্ত ধর্মীয় অনুভব পাবলিকের জাগাইতে গিয়া এরা নিজেরা পুরো ভারতবর্ষকে 2 ভাগে বিভক্ত করে ফেলছে। ওই দিন খুব বেশি দূরে না যে ভারত ভেঙে যাবে। আর এই সকল কিছুর জন্য মোদির সরকার দায়ী থাকবে। কেউ কেউ বলছেন মোদির পরিণতি শেখ হাসিনার মতন হতে পারে। তবে ভোটের মাঝে মোদির এখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালোই রেজাল্ট আছে। তবে আমজনতা যারা একটু উদার মন মানসিকতার, এই সাম্প্রদায়িক অসম্প্রীতি যেটা, এটা মানুষ পছন্দ করে না। জাতিসংঘের মহাসচিব জনাব অ্যান্থনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তিনি ঢাকায় আছেন, তিনি কক্সবাজার যাবেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। শুধু সেটা না, ইনফ্যাক্ট আজই আমাদের প্রধান উপদেষ্টাও সেখানে যাবেন এবং এই দুজন মিলে হাজার হাজার রোহিঙ্গার সাথে ইফতার করবেন একসাথে। অনেকগুলো সিম্বলিক কাজ আছে এখানে। তার এই আশাটাকে আমরা কিভাবে দেখব, বা এটা কি শুধুমাত্র ঘোষিত যে ব্যাপারটা আছে সেটাই প্রধান বিষয়, নাকি অন্য কিছু এর সাথে রিলেটেড আছে, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। তার আগে এইটুকু জানিয়ে রাখি যে বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মহাসচিব আসা খুবই বা অতি অভাবনীয় ঘটনা না। সত্যি বলতে শেখ হাসিনার সময় 2011 সালে তৎকালীন যিনি মহাসচিব ছিলেন জনাব বান কি মুন, তিনি এসেছিলেন। তবে হ্যাঁ, 14 পরবর্তী সময় শেখ হাসিনা যখন গায়ের জোরে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে শুরু করেছে, সেই কালীন সময় আর এই প্রবণতা দেখা যায়নি। আমার যতদূর মনে পড়ে 11 সালে বান কি মুন এসেছিলেন। সো শেখ হাসিনার কালেও এসছেন, সুতরাং বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসছেন, এটাকে খুবই অভাবনীয়ভাবে দেখার কিছু নেই। তবে এটা খুবই তুচ্ছ ব্যাপারও না, এটা বেশ গুরুত্ব বহন করে বলে আমরা মনে করি। ঘোষিত ব্যাপার কি? ঘোষিত ব্যাপার যেটা মনে হচ্ছে যে তিনি জাতিসংঘের হয়ে এসছেন রোহিঙ্গাদেরকে দেখার জন্য, তিনি মানবাধিকার নিয়ে কথাবার্তা বলতে এসছেন। কারণ আমরা জানি রিসেন্ট সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হলো, তাতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটা সংস্থা মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস একটা তদন্ত রিপোর্ট করেছেন। সেখানে শেখ হাসিনার সময়কালীন সংকটের কথা যেমন বলা হয়েছে, ঠিক তেমনি পরবর্তীকালে শেখ হাসিনার পতন পরবর্তী সময়েও বাংলাদেশে মানবাধিকার নিয়ে সংকট হয়েছে, সেসব মানবাধিকার লঙ্ঘনের কথা আছে। তো সব কিছু নিয়ে তারা মনোযোগ দেবেন। কিন্তু রোহিঙ্গা সংকটটা, রোহিঙ্গা বিষয়টাই বাংলাদেশের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে উঠছে। আমরা হয়তো অনেকেই জানি কেন সেটা। যখন প্রথম রোহিঙ্গারা আসলো 2017 সালে, মানে খুবই মনোযোগ দেখা গেল, সারা পৃথিবীর মনোযোগ আমাদের প্রতি ছিল। অনেকেই প্রচুর সাহায্য নিয়ে এসছেন, প্রচুর, এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে রোহিঙ্গারা এত বেশি সাহায্য পাচ্ছিলেন তারা নিকটস্থ অনেক বাজারে জিনিসপত্র বিক্রি করে দিচ্ছিলেন। এটা হয়েছে।
আস্তে আস্তে যেটা হয় মানে মানুষের মনোযোগ কমতে থাকে, এক এক সময় পৃথিবীতে এক এক রকম ঘটনা ঘটে, ফলে যারা ডোনার এজেন্সিজ আছেন তাদের প্রায়োরিটি পাল্টাতে থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, আর বিশেষ করে এর পরবর্তীতে গত কিছুদিন থেকে গাজায় যে ডিজাস্টার হলো, হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার, সেটা হলো, সিরিয়াতে তো সংকট চলছিল, ইয়েমেনে চলছিল, সো মানবিক সাহায্যের জায়গা প্রচুর আছে। আফ্রিকার বেশ কিছু জায়গায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে, ফলে মনোযোগ কমে গেল এবং সাহায্য কমতে শুরু করলো। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে বলা হয় লিস্ট $12.5 পার মান্থ পার হেড, প্রতিজনের জন্য কমপক্ষে $12.5 না পেলে মোটামুটিভাবে এদেরকে বাঁচিয়ে রাখা, খাইয়ে পরে রাখা ইজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসছে যে $6 প্রতি মাসে জোগাড় করাই কঠিন হয়ে পড়ছে। $6 মানে হচ্ছে, হিসাব করে দেখা গেছে বর্তমান বাজারে টাকার মূল্য মানে এটা 24 টাকা প্রতিদিন, মানে একজন ব্যক্তি 24 টাকা দিয়ে তাকে দিনের খাবার জোগাড় করতে হবে। মানে আমরা বুঝতে পারছি একটা সবচেয়ে সস্তা যে প্রোটিন পাওয়া যেতে পারে সেটা হচ্ছে একটা ডিম। একটা ডিমের দামও 12-13 টাকা, ভাত আছে, সবজি আছে, তাও এক বেলার খাবারও 24 টাকায় হয় না, সেখানে একদিন। ফলে কি বড় সংকট আমাদের জন্য আসছে আমরা হয়তো ধারণা করতে পারছি। এবং এই মুহূর্তে আসলে ফিনান্সিয়ালি খুব ভালো কিছু করা কঠিন হবে, কারণ হচ্ছে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর ধরনই পাল্টে গেছে, পৃথিবীর পলিসি, ওয়ার্ল্ড অর্ডার পাল্টে গেছে। আমেরিকা তার নিজকে তো বহু জায়গা থেকে সরাচ্ছেই, তার চ্যারিটির কাজ তো সে অলমোস্ট বন্ধ করে দিয়েছে। আমরা ইউএসএইডের কথা বলতে পারি, যেখানে ইউএসএআইডির 85% প্রকল্প বাতিল হবে বলে আমরা অলরেডি জানি, অথচ এটা $40 বিলিয়ন মতো তারা প্রতি বছর তাদের ফেডারেল বাজেট থেকে দিত, যেটা ওদের আমি হিসাব করে দেখেছি আমেরিকার বাজেট হচ্ছে $6.1 ট্রিলিয়ন, তার 0.65%, কিন্তু তারা সেটা বাতিল করেছে। যাই হোক, সেটা ঘটে গেছে। অ্যাট দ্য সেম টাইম ইউরোপকেও এখন আসলে তার নিজের সুরক্ষার জন্য অনেক বেশি ব্যয় করতে হবে। মানে এতদিন পর্যন্ত যেটা ছিল, কেউ এভাবে বলেছেন যে একটা চিপ সিকিউরিটি তারা পেয়েছিলেন, নেটোর সিকিউরিটি, আমেরিকা তাকে সিকিউরিটি দেবে এবং সে তার টাকা তার নিজের জনগণের ওয়েলফেয়ারে ব্যয় করতো, এবং বাইরেও বিভিন্ন জায়গায় তারা এই খরচটা করেছে। কিন্তু এখন যেটা দাঁড়ালো, ট্রাম্পের জমানায় এসে নেটো নিজেই অনিশ্চয়তায় পড়ে গেছে, ফলে ইউরোপ তার নিজেকে সামরিক ব্যয় অনেক বাড়াতে হবে। এখানে একটু বলে রাখা ভালো, নেটোর যে চুক্তি সেই অনুযায়ীও যে সামরিক ব্যয় তাদের করার কথা ছিল তারা সেটা কখনোই করেনি, বেশিরভাগ দেশ করেনি। জিডিপির 2% করতে হবে, এটা ছিল শর্ত, প্রায় সব দেশই করেনি। এখন তাদেরকে এটা তো বটেই, তার চেয়ে বেশি করতে হবে। কিছু কিছু দেশ যারা ঝুঁকিতে আছে তারা অলরেডি বেশি করছে, আরও বেশি করছে। পোল্যান্ড গত কয়েক বছরে প্রায় 4% অফ জিডিপি তাদের সামরিক ব্যয় করছে। ফলে যেটা বলছিলাম, তার নিজের স্বার্থে তাদেরকে এত বেশি ইনভলভ হয়ে যেতে হবে, আমরা এই চ্যারিটির টাকা আসলে পাবো কিনা খুবই খুবই আনলাইকলি। ফলে যেটা দাঁড়াবে, এই রকম একটা কম খরচ, এই সামান্যতম টাকা যদি হয়, বাংলাদেশকেও এদেরকে, যেহেতু এরা বাংলাদেশের মাটিতে আছে, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের ফিনান্সিয়াল ইনভলভমেন্ট অনেক বাড়তে পারে। আর যদি সেটা নাও হয়, এই রকম চরম অনাহারে এবং অপুষ্টির সংকটে থাকা একটা জাতিগোষ্ঠী, যার সংখ্যাটা বিরাট, পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কুতুপালং, যেখানে প্রায় 10 লাখ মানুষ থাকছে খুব অল্প জায়গার মধ্যে, এদের মধ্যে নানান ভায়োলেন্ট বিহেভিয়ার তৈরি হতে পারে, যেটা আমাদের স্টেবিলিটির জন্য ক্ষতিকর হবে। এবং যোগ করে রাখবো, এই মুহূর্তে আমাদের সীমান্তের অন্তত একটা প্রভিন্সে খুবই আনস্টেবল অবস্থা। মিয়ানমারের 2টো প্রভিন্সের সাথে আমাদের সীমান্ত আছে, একটা হলো রাখাইন এবং একটা হচ্ছে চীন। রাখাইন প্রভিন্সের এই যে সংকট, এখানে যদি রোহিঙ্গাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়, এটা আমাদের জন্য খুবই ক্রাইসিস হবে। সুতরাং এই সময় যখন গুতেরেজ আসলেন, আমরা আশা করি যে গ্লোবাল কমিউনিটির একটা বিরাট মনোযোগ আমাদের দিকে আকৃষ্ট হবে, তার সাথে অনেকেই আসবেন, সেগুলো রিপোর্টিং হবে বিভিন্ন জায়গায়। সো প্রায় বিস্তৃত, অনেকে ভুলে গেছেন এই জায়গা থেকে রোহিঙ্গা সংকটটা আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় মনোযোগ ফিরে পেতে পারে, এবং তাতে যদি সাহায্যের পরিমাণ বাড়ে, আমাদের জন্য খুব বড় একটা রিলিফের ব্যাপার হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকারের কথা তো বললামই, তবে এখানে একটা আমি এখনো নিশ্চিত নই। ইনফ্যাক্ট একটা পত্রিকা একটা সূত্রের বরাতে জানিয়েছে মহাসচিবের আরেকটা এজেন্ডা আছে এখানে, সেটা হলো রাখাইন প্রভিন্সে, ওখানে যেহেতু তীব্র যুদ্ধ চলছে আরাকান আর্মির সাথে, এটা বাড়ে কমে কখনো ইন্টেন্সিটিটা, জান্তার সাথে যেহেতু সংকট চলছে, ওখানেও এক ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে, ওখানে এক ধরনের দুর্ভিক্ষর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে একটা ত্রাণ পাঠানোর একটা প্রস্তাব বা চেষ্টা জাতিসংঘের দিক থেকে আছে। আমি নিশ্চিত নই, এটা যদি একটা এজেন্ডা হয়ে থাকে, এই ব্যাপারে বাংলাদেশে খুবই সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে, কারণ এই ধরনের কাজ করা কোনো না কোনো পক্ষকে অখুশি করবেই। এই মুহূর্তে যে এলাকাগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে, সেখানে যদি হিউম্যানিটেরিয়ান সাহায্য যায়, সেটা আরাকান আর্মি পছন্দ করতে পারে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।